দেখলেন তো তাফলিন চৌধুরী, ভুল কোথায় বলেছি আমি? এইটুকু কথায় নিজের রাগ কন্ট্রোল করতে পারলেন না, গায়ে তুলে দিলেন। তাফলিন নিজের চুল শক্ত করে খামচে ধরল। আসলেই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে। কেন এমন করে সে? কিন্তু মেহের কি বলল? রাগের মাথায় আমি ওকেই মেরে ফেলব। ওর জন্য আমি সব ধ্বংস করতে পারি, সবাইকে মেরে ফেলতে পারি, আর মেহেরই সেখানে আমাকে এই কথা বলল। তাফলিন নিজেকে শান্ত করে মেহেরকে কিছু বলতে যাবে, তার আগেই মোবাইলের রিংটোন শুনে থেমে যায়। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে শোনা যায়, স্যার, জেরিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ও কোথাও লুকিয়ে আছে। তাফলিন একবার মেহেরের দিকে তাকায়। মেহের চোখ বন্ধ করে গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। তাফলিন গাড়ি থেকে নেমে পড়ে। খুঁজে পাওনি? খুঁজতে থাকো, আমাকে ফোন দেওয়ার কি প্রয়োজন? এমনিতেই রেগে আছে তাফলিন, তার উপর অসময়ে গল্পে আরও রেগে গিয়েছে সে। স্যার, অন্য এক সমস্যা হয়েছে। কি? স্যার, আসলে তাফলিন ধমকের সুরে বলে, কি আসলে নকল করছো? স্পষ্ট করে বলো। স্যার, স্বাস্থ্যমন্ত্রী সাজিদ আলমের কথা মনে আছে স্যার? আসলে কি? সাজিদ আলম ঢাকা 18 নং ওয়ার্ডের মন্ত্রী, কিন্তু তার সুনাম আমাদের গ্রাম পর্যন্ত বিস্তৃত। তার বোনের একমাত্র ছেলে আপনার প্রতিপক্ষ হিসেবে ভোটে দাঁড়িয়েছে। তাফলিন বিরক্তির শব্দ করে বলল, এসব ফালতু কথা বলার জন্য আমাকে ফোন দিয়েছ? আমার সময় নষ্ট করার জন্য তোমাকে আমি কি করতে পারি তুমি জানো বিহান? আরে স্যার, আগে আমার সম্পূর্ণ কথাটা শুনুন। আদ্রিয়ান শেখ আজকে জনসভা করার জন্য আসছেন, তাকে কেউ দেখেনি পর্যন্ত, অথচ তার এবং সাজিদ আলমের আসার খবর শুনেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সেখানে। স্যার, হুট করে এটা কি হলো? হুট করে আপনার এমন কঠিন প্রতিপক্ষ হাজির হলো, জনগণের মতিগতি তো ঘুরে যাচ্ছে স্যার। What the fuck? What are you saying? Who is he? কি যেন নাম বললে? ও, আদ্রিয়ান শেখ। ওর সকল তথ্য বের করো। একে তো জিততে দেওয়া যাবে না। মা আমাকে ভরসা করে এই দায়িত্ব দিয়েছে, আমাকে জিততেই হবে। এই তাফলিন চৌধুরী থাকতে ওই সামান্য আদ্রিয়ান শেখ কি বা করতে পারবে? ঠিক আছে স্যার। ফোন কেটে তাফলিন গাড়িতে গিয়ে বসে। তীরে এসে তোরা ডুবতে দিলে চলবে না, যে করেই হোক তাফলিন চৌধুরীকে জয়ী হতেই হবে। তাফলিনের জীবন হেরে যাওয়া বলতে কিছুই নেই। আমি অফিসে আসছি, সবাইকে জরুরি তলব করো, গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করো, 1 ঘন্টার মধ্যে যেন সবাই থাকে। ঠিক আছে স্যার। হুট করে গাড়ি বিপরীত দিকে যেতে দেখে মেহের অবাক হয়। তাফলিন শান্তভাবে মেহেরকে বলে, বাসায় যাচ্ছে, আমার গুরুত্বপূর্ণ কাজ পড়েছে, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। তুই বাসায় গিয়ে খাবার অর্ডার দিয়ে খেয়ে নিস। মেহের কিছু বলল না, তার কাছে কাজই বেশি গুরুত্বপূর্ণ। মেহের কে যে তার জন্য চিন্তা করবে? বাড়ির কাছে গাড়ি থামতে তাফলিন মেহেরকে নামতে বললে মেহের আর দ্বিতীয় কোনো কথা না বলে নেমে পড়ে। মেহের নামতে তাফলিন এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে প্রস্থান করে। তাফলিনে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মেহের, মনে মনে বলে, আপনার এই ক্ষমতার লড়াই একদিন আপনার কাছ থেকে সব কেড়ে নেবে, সব। সেই দিন না এই বেহেরান ফিয়া আহসান আপনার কাছে আসবে, আর না আপনার এই ক্ষমতা। অভিমান নাকি রাগ, হয়তো দুটোই। মেহের বাড়িতে চলে যায়। সদর দরজা বন্ধ করে এক পা বাড়াতেই কলিং বেলের শব্দে আবার ফিরে আসে মেহের। এই দুপুরবেলা কি আসলো? এখন 2টা 13 বাজে। মেহের দরজা খুলে দেখে একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, হাতে পূর্ণতা হোটেলের খাবারের প্যাকেট। আমি তো খাবার অর্ডার করিনি। তাহলে? ম্যাম, আপনার পার্সেলটা। আমি তো এসব অর্ডার করিনি। তাহলে? একজন স্যার অর্ডার করেছিলেন আপনার নামে। আমার নামে? হ্যাঁ। লোকটা খাবারের প্যাকেটটা মেহেরের হাতে দিয়ে চলে যায়। মেহের খাবারটা হাতে নিয়ে ঘরে আসে। খাবার বের করে দেখে তার প্রিয় কাচ্চি বিরিয়ানি, সাথে একটা চিরকুট। আমি কি করে পারি আমার প্রিয়সীকে ক্ষুধার্ত দেখতে? খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে খুব মনে পড়ছে, খুব তাড়াতাড়ি আসছি আমি, এতে তোমার বলতেই হবে। মেহের অবাক হয়, কে পাঠালো এটা? তাফলিন? না, তাফলিন কিভাবে পাঠাবে? বেশি কিছু ভাবতে চায় না সে। তার প্রচণ্ড মাথা ব্যথা করে, সাথে খিদেও পেয়েছে। আর কিছু না ভেবে খাবারটা নিয়ে নিজের রুমে চলে গেল মেহের। রাত প্রায় 11টার কাছাকাছি। তাফলিন ব্যতীত সকলে এই মুহূর্তে বাড়িতে রয়েছে। মাহিরের কথায় বাড়ির সবাই হাজির হয়েছে ড্রয়িং রুমে। সবাই উপস্থিত। মাহির আর সময় নষ্ট না করে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আমি আশা রাখছি তোমরা আমার মতামতকে গ্রহণ করবে। মাহিরের দিকে তাকিয়েছে সবাই।
মাহির আবার বলতে শুরু করলো, এখন এটা আমার বোনের শ্বশুর বাড়ি, তাই আমি আর চাইছি না এখানে থাকতে। আর দ্বিতীয়ত, বাবার ব্যবসার দায়িত্ব আমি নিতে চাইছি, আমি দেখাশোনা করতে চাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না। মাহিরের এমন কথায় অবাক হয় উপস্থিত সবাই। তরিমা হক বসা থেকে দাঁড়িয়ে যায়। সে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মাহির? তুই এই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছিস কেন? কোনো সমস্যা হলে আমাকে বল। মাহির মুচকি হাসে। সে শীতল কণ্ঠে বলে, মামুনি, আমি জানি এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তুমিও ভাবতেও পারছো না, কিন্তু এইবার আমি আমার বাড়িতে যেতে চাই। তাছাড়াও দুদিনের মধ্যে ব্যবসার কাজে আমাকে জাপান যেতে হবে। আর বাড়িতে থেকে আমি এই কোম্পানির ব্যাপারে সব ভালো মতো জানতে পারবো। সেখানে বড় চাচা আছে, আমি আগেই ক্ষমা চাচ্ছি। তবে আমি আমার মা বাবার বাড়িতেই থাকতে চাই। এখানে তোমরা আপত্তি না করলে খুশি হব। তরিমা হক আর কিছু বলল না, তবে শোনা গেল মেহেরের রাগান্বিত কণ্ঠস্বর। চলে যাবে মানে কি? মামুনি আর বড় বাবা আমাদের ভালোবেসে বড় করেছে, আর তুমি এখন? মেহেরের কথা শেষ হওয়ার আগেই তাফলিনের গলার আওয়াজ থেমে গেল। তাফলিনের কোনো রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। সে বাড়িতে প্রবেশ করে তার ফোনে দৃষ্টি রেখে মাহিরকে উদ্দেশ্য করে বলল, তোর সিদ্ধান্তে কেউ বাধা দেবে না, তোর যা ইচ্ছা করতে পারিস। তাফলিনের কথায় তরিমা হক ও আশিয়ান শেখ বিরক্ত হয়। তারা কিছু বলতেই যাবে, তার আগেই তাফলিন থামিয়ে দেয়। ফোনটা পকেটে রেখে সবার উদ্দেশ্যে বলে, মেহির এবং আমার ধর্মমতে বিয়ে হয়নি, আমি চাইছি ধর্মমতে বিয়েটা করে ফেলতে। তাফলিনের কথায় মাহির বলে, আমি এখন চাইছি না। মেহেরের সামনে পরীক্ষা, এখন এসব ঝামেলা করার দরকার নেই। তোমরা আইনগত বিবাহিত, ওর পরীক্ষা শেষ হোক, তারপর এসব নিয়ে কথা হবে। মাহিরের কথাটা মোটেও পছন্দ হয় না তাফলিনের, কিন্তু মেহেরের কথা ভেবে মাহিরের কথা মেনে নিতে বাধ্য হয়। মাহির নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তার পেছন পেছন যায় মেহের। তাফলিনও নিজের রুমে চলে যায়। থেকে যায় শুধু তরিমা হক আর আশিয়ান শেখ। তরিমা হকের মাথায় ঢুকছে না মাহির কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল। মাহিরের পেছন পেছন তার ঘরে আসে মেহের। ঘরে এসে দরজা আটকে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো। তুই আমার কাছে কি লুকাচ্ছিস? সত্যি করে বল ভাইয়া। মেহেরের এমন প্রশ্নে বিরক্ত হয় মাহির। মেহেরের কথার পাত্তা না দিয়ে নিজের জিনিসপত্র গোছানোর কাজে লেগে পড়ে। মেহের এবার রেগে যায়। আমি কিন্তু খুন করে ফেলবো বলে দিলাম। মাহির তাকায় মেহেরের দিকে। মেয়েটার অল্পতেই মাথা গরম হয়ে যায়। মাহির মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখালো। তা দেখে মেহের অসহায় দৃষ্টিতে তাকালো মাহিরের দিকে। মাহির মেহেরের মাথায় হাত রেখে বলল, আমি জানি তুই সবকিছু নিজ হাতে সামলে নিতে পারবি। এই পরিবার, এই সংসার, এই বাড়ি, সবকিছু তুই সামলে নিতে পারবি। কিন্তু তার কে আছে বল? তাকে সামলে রাখার দায়িত্ব আমার। তার কে আছে বল? মেহের চোখ দুটো বন্ধ করে নিল। তার চোখ চিকচিক করছে জলে। পানি মুছে মুখে জোরপূর্বক হাসি টেনে মাহিরকে বলল, সুস্থ হয়ে যাবে উনি, একদম সুস্থ, চিন্তা করিস না। তার এই অবস্থা যে করেছে সে শাস্তি পাবেই। মাহিরের চোখেও পানি। মেহের আবার বলে ওঠে, কালকে তার সাথে আমাকে একটু দেখা করাবি? আদৌ কি ফিরে আসবে? যদি আর না পারে, শেষবারের মতো একটু দেখা করাবি। মাহির চোখের ইশারায় উত্তর দেয়, হ্যাঁ করাব। মাহির মেহেরের হাতে সুটকেস ধরিয়ে দিয়ে বলল, সব প্যাক করে দে, সকাল 8টায় বের হতে হবে। মেহের মাহিরের কথা অনুযায়ী সবকিছু গুছিয়ে নেয়। মাহিরের কল আসায় সে মেহেরকে দেখেই রুম থেকে বেরিয়ে আসে। রাত 12টা ছুঁই ছুঁই। নিজের কক্ষে প্রবেশ করেই চমকে যায় মেহের। ঘুটঘুটে অন্ধকার রুমটাতে কারো অস্তিত্ব জানান দিচ্ছে। কারো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে মেহের। মেহের রুমে প্রবেশ করতে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মেহের একটু ভয় পায়। সে বুঝতে পারছে এটা একটা ছেলে। মেহের নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হুট করে তার চোখ যায় লোকটার চোখের দিকে। নীল রঙা চোখের মনিতে অসম্ভব নিঃশক্ত লাগছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মেহের। ছেলেটাকে ধাক্কা দিয়ে লাইট জ্বালিয়ে দেয় মেহের। মেহের অবাক হয়। লাইটটা দিতেই দেখতে পাই রুমে কেউ নেই। মেহের কিছু বুঝতে পারছিল না। সে কি ভুল দেখেছে? তা কি করে? ছেলেটা তাকে জড়িয়ে ধরেছিল, তাহলে এত তাড়াতাড়ি এখান থেকে উধাও হলো কিভাবে? মেহের প্রশ্বাস ফেলে। সে মিছিমিছি ভাবছিল হয়তো এত রাতে কেই বা আসবে। এই ভেবে বিছানার দিকে এগিয়ে যেতে দেখতে পায় একটা খাম। রুমের আশেপাশে আরেক দফা চোখ বুলিয়ে নেয় মেহের। খামটা খুলেই দেখতে পায় একটা নোটিশ। নির্বাচনের তারিখের নোটিশ তার রুমে কেন? তারিখটা চোখে পড়তে অবাক হয় মেহের। নির্বাচন এবং তাফরিনের জন্মদিনের তারিখটা একই দিনে। পরক্ষণে হাসি ফুটে ওঠে মেহেরের মুখে।
একই দিনে দুটি উপহার পাবে তাফলিন। প্রথমত জনগণের পক্ষ থেকে, আর দ্বিতীয়ত মেহেরের পক্ষ থেকে বিশেষ উপহার। ভাবতেই মনটা ফুরফুরা হয়ে গেল মেহেরের। তবে এখন তার ঘুমের প্রয়োজন। মেহের ঘরের বাতি বন্ধ করে শুয়ে পড়ল। মেহেরের রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে নীলাভ্র মানবটি। এই চৌধুরী বাড়ির সাথে তার অনেক দেনা পাওনা বাকি। নীলাভ্র মানবটা এক মনে তাকিয়ে আছে বারান্দার দিকে। মেহের ঘরের বাতি বন্ধ করতে নীলাভ্র মানবটা বাইকে উঠে বসে। তার পেছনে গিয়ে বসে কালো হুডি পরা লোকটি। এক মুহূর্তের মাঝে দৃষ্টির সীমানা পেরিয়ে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল দুজন। হয়তো নতুন কোনো শোক সংবাদ গোটা দেশবাসীকে জানানোর উদ্দেশ্যে। পরদিন সকাল সকাল মাহির বাসা থেকে চলে যাওয়ার জন্য বিদায় নেয় সবার কাছে। তনিমা হক অসন্তুষ্ট মাহিরের সিদ্ধান্তে, তবুও কিছু করার নেই। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তারা তাদের সিদ্ধান্ত নিজেরাই নিতে জানে। তরিমা হক এবং আশিয়ান শেখের কাছ থেকে বিদায় নেয় মাহির। তাফলিন সকাল সকাল একটা কল পেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। মাহিরের সাথে দেখা হলে বলে নির্বাচনের গুরুত্বপূর্ণ কাজ আছে। মাহির আশিয়ান শেখের সাথে কথা বলছে। ওই সময় মেহেরকে রেডি হয়ে নিচে আসতে দেখে তরিমা হক অবাক হয়। তরিমা হক কিছু বলার আগে মাহির মেহেরের হয়ে বলে, আসলে মামুনি, অনেকদিন ধরে চাইছিলাম আমি আর মেহের মা বাবার খবরটা দেখে আসি, তবে তার হয়ে ওঠেনি। তাই ভাবলাম বাড়িতে যখন যাচ্ছি মেহেরকে সাথে নিয়ে যাই, বাড়ি আর কবর দুটোই দেখা হবে। চিন্তা করো না, বিকেলে চলে আসবে। তরিমা হক কিছু বললেন না, চোখের ইশারায় সায় জানালেন। আশিয়ান শেখ মাহিরকে এগিয়ে দিতে চলে গেলেন। ধামরার চৌহাট নামের একটা গ্রামে গাড়ি থামল মাহিরের। ধামরা এলাকাটা উন্নত হলেও এই চৌহাট নামের গ্রামটা এখনো কোনো উন্নতির ছোঁয়া দেখেনি। গাড়ি থেকে নামলো মাহির ও মেহের। আশেপাশে তেমন লোক সমাগম নেই, আর রাস্তাটাও কাঁচা। গাড়ি আর ভেতরে প্রবেশ করবে না, তাই পায়ে হেঁটেই যেতে হবে তাদের গন্তব্যে। কাঁচা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে মাহির এবং মেহের। কিছু দূর যেতে একটা পুরাতন অর্ধনির্মিত বিশাল ভবন নজরে পড়ে মেহেরের। মাহিরের যাতায়াত থাকলেও মেহেরের এখানে বেশি আসা হয় না। মা বাবা মারা যাওয়ার পর এটাই প্রথম হয়তো। মাহির মেহেরকে উদ্দেশ্য করে বলল, এই পুরাতন ভবনটি একটি হাসপাতাল হওয়ার কথা ছিল, তবে আমাদের দাদা মারা যাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এই হাসপাতালটা হলে এই গ্রামের অনেক উপকার হতো, উন্নত হতো। বাবা এর নির্মাণ কাজ চালাতে চাইলেও কাকারা এতে বাধা দেয়। তারা প্রতি বছর বেশ মোটা অঙ্কের টাকা চায়না থেকে লোন নেয় এই হাসপাতালের নাম করে। মেহের চোখ বুলিয়ে দেখে জায়গাটা। বিস্তৃত এই হাসপাতালটি কত মানুষের সুস্থতার কারণ হতে পারত, তবে আজকে তার মিথ্যা টাকার কাজে লাগছে। তাচ্ছিল্যময় হাসে মেহের। তারা আবার হাঁটতে লাগলো। মাহির একটা বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটা তার বাবার তৈরি। মেহের মাহিরের পিছু পিছু প্রবেশ করলো বাড়ির ভেতরে। অন্ধকারাচ্ছন্ন বাড়ি, আলোর ছিটে ফোটাও নেই। মাহির তাদের মা বাবার রুমে প্রবেশ করে আলো জ্বালিয়ে দিল। মেহের ভালোভাবে দেখল রুমটা। পুরাতন আসবাবপত্র দিয়ে সাজানো রুমটা। মাহির দেয়ালে লাগানো বিশাল আয়নাটার কাছে গেল। ছোট্ট একটা চাবি আয়নার একপাশে থাকা ফুটোয় দিতে আয়নাটা সরে গেল। উদয় হলো সুরঙ্গের। মাহির সিঁড়ি বেয়ে নামছে, তার পেছনে মেহের। সুরঙ্গটা যুক্ত অপর একটা বাড়ির সাথে। নিচে আসতে মেহেরের নজরে পড়ে 7-8 জন মানুষের দিকে, বিদেশি ডক্টর ও নার্স। মাহির ডাক্তারদের সাথে কথা বলছে। মেহেরের নজর পড়ে রাজকীয় দরজা বিশিষ্ট কক্ষে। তার মন বলে সেখানেই আছে। ধীর পায়ে এগিয়ে যায় মেহের। দরজাটা খুলে দেখতে পায় তার কাঙ্ক্ষিত লোকটি কি। মেহেরের চোখ চিকচিক করছে, কাপা কাপা কণ্ঠ উচ্চারণ করছে, পাপা। গুপ্তকক্ষে বসে আছে মাহির ও মেহের, সাথে তাদের বাবা ফাহিম এহসান। মেহের আনমনে কেঁদে চলেছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কত বছর পর দেখলো তার কি হিসেব আছে, প্রায় 11টা বছর। মাহির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরের দিকে। মেহের আস্তে আস্তে পাপা বলে ডাকছে তাকে, কিন্তু সে কি তা শুনতে পারছে? মাহির ভাবছে সেদিন যদি সে না থাকতো তবে হয়তো তার বাবা আজ বেঁচে থাকতো না। হোক সে কোমায় আছে, বেঁচে তো আছে। সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা, হালকা হালকা বৃষ্টি। মাহিমা হক মারা গেছেন আজ 2 মাস। তরিমা হকের বাড়িতে এসেছেন ফাহিম এহসান মেহের ও মাহিরকে নিয়ে। বাড়ি ভর্তি লোকজন, কোলাহল। অস্বস্তি লাগছে মাহিরের কাছে। এমন সময় ডাক পড়ে মাহিরের। বাড়িতে এতিমখানার ছেলেমেয়েরা এসে যায়, অথচ দোকান থেকে দই এখনো এসে পৌঁছয়নি। তাফলিন কখনোই দোকানে যাবে না। ছোট থেকে আলাদা মনোভাব ও দৃষ্টিভঙ্গি তার। অন্যথায় উপায় না পেয়ে মাহিরকে দায়িত্ব দেয় দোকান থেকে দই নিয়ে আসতে। মাহিরের এমনিতে এখানে ভালো লাগছিল না, তাই সে কথা মতো চলে গেল। বাড়ি থেকে দোকান বেশ অনেকটা দূর, যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। দোকানদার দইয়ের হাঁড়িগুলো তুলে দিল। মাহির দইগুলো নিয়ে আসার পথে তার নজর যায় রাস্তার ঝোপঝাড়ের দিকে।
তৎক্ষণাৎ অটো থামাতে বলে মাহির। ঝোপের কাছে যেতে তার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার বাবা, মাথায় হাত দিয়ে ছটফট করছে। মাহির বাবা বলে চিৎকার দিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে। ফাহিম এহসান মাহিরের হাত দুটো শক্ত করে চেপে ধরল। মাহিরকে কাঁদতে মানা করে থেমে থেমে বলল, মাহির, মেহেরকে বাঁচা। আমার যা হয়ে যায় যাক, তুই মেহেরকে নিয়ে এখান থেকে দূরে চলে যা, ওরা মেরে ফেলবে সবাইকে, পালিয়ে যা। মাহির থমকে যায়। তাদের কেন কেউ মারতে চাইবে? তার বাবার তো কোনো শত্রু নেই, তাকে কে মারতে চাইছে? মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে করেছে এসব বাবা? কে আমাদের মারতে চায় বাবা? বলো আমাকে। তোমার কিচ্ছু হবে না বাবা, বলো আমাকে। ফাহিমের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে কিচ্ছু বলতে পারবে না। যেই সত্যিটা জানবে তাকেই মরতে হবে। সে কি করে মাহিরকে বিপদে ফেলবে? মাহির, আমি কিছু বলতে পারবো না, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। শুধু এটুকু জেনে রাখ, মাহিমা স্ট্রোক করেনি, ওকে হত্যা করা হয়েছে। তুই মেহেরকে নিয়ে অনেক দূরে চলে যা, তোর বড় চাচা ছাড়া আর কাউকে ভরসা করিস না। তার মাকে হত্যা করা হয়েছে? বারবার কথাটা বাড়ি খাচ্ছে তার মস্তিষ্কে। মাহির তাকিয়ে দেখল ফাহিম নিস্তেজ হয়ে পড়েছে। এখন তাকে এসব নিয়ে ভাবলে চলবে না। এখন তাকে তার বাবাকে বাঁচাতে হবে। ছোট্ট মস্তিষ্কেও অসম্ভব রকমের চিন্তা ভাবনা ও বুদ্ধির অধিকারী সে। 15 বছরের এই কিশোর খুব সহজে অনেক কিছু ধারণা করে নিল। তার মাথায় ছিল একটা কথাই, তোর বড় চাচা ছাড়া কাউকে বিশ্বাস করিস না। হ্যাঁ, সে বিশ্বাস করেনি। ছোট্ট মস্তিষ্কে তার জানান দিয়েছিল তার বাবাকে বাঁচাতে হলে তাকে এই দুনিয়া থেকে লুকিয়ে রাখতে হবে। আর তার এই লুকিয়ে রাখার খেলায় একমাত্র বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছে তার চাচা। ফাহিম এহসানকে ঢাকার একটা সরকারি হাসপাতালে নিয়ে এসেছে মাহির। যে বা যারা তার বাবাকে মারতে চেয়েছিল তারা খোঁজ পেলে আবার চেষ্টা করবে, আর তাদের খোঁজ শুরু হবে সব বড় বড় হাসপাতাল থেকে। তাই মাহির তার উল্টো চাল দিল। ঘণ্টাখানিক হয়ে গেছে ফাহিমকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে রহিম এহসান এসেছেন। মাহিরের কথায় কাউকে না জানিয়ে একাই আসতে হয়েছে তাকে। মাহিরের থেকে সব শুনে সে রীতিমতো অবাক। এরকম পরিস্থিতিতে মাহিরের মস্তিষ্ক এতটা ঠান্ডা কিভাবে, এতটা শান্ত কিভাবে? ঠান্ডা মাথায় সে সব পরিকল্পনা করে ফেলেছে। অপারেশন থিয়েটারে থেকে ডাক্তার বের হতেই রহিম ও মাহির যায় কথা বলতে। মাহির কিছু জিজ্ঞেস করার আগেই ডাক্তার বলে ওঠে, রোগী বেঁচে আছে, তবে তার মস্তিষ্ক কাজ করছে না, বলতে গেলে সে কোমায় আছে। মাহির ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তার মাহিরের দিকে তাকিয়ে বলে, ওনাকে কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, যার ফলে তার মস্তিষ্ক এই প্রভাব পড়েছে। আপনার পুলিশ খবর দিয়েছেন তো? ডাক্তারের কথায় রহিম উত্তর দিতে যাবে তার আগেই মাহির রহিমকে বলে, চাচা, আপনাকে টাকা আনতে বলেছিলাম, এনেছেন? রহিম হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মাহিরের হাতে টাকাগুলো দেয় রহিম। মাহির ডাক্তারের দিকে তাকিয়ে তার হাতে 1 লক্ষ টাকার বান্ডেলটা দিয়ে বলে, ফাহিম এহসান নামের কোনো রোগী এই হাসপাতালে আসেনি? আপনি তাকে চিকিৎসা করেননি? ফাহিম এহসান, মাহির, রহিম, কাউকে আপনি চিনেন না? ডাক্তার হাসে। সে বুঝতে পেরেছে এই ছোট্ট ছেলেটার কথা। টাকাগুলো নিয়ে চলে গেল সে। রহিম অবাকের চরম পর্যায়ে। এই ছেলের মাথায় এসব আসছে কি করে? মাহিরের কথা মতোই ফাহিমকেই গুপ্তকক্ষে রাখা হয়েছে। প্রতি সপ্তাহে বিদেশি ডাক্তার এনে তাকে চেক আপ করানো হতো। তবে ডাক্তাররা বলে দিয়েছিল ফাহিম এহসান কোনোদিন কথা বলতে পারবে কিনা এর কোনো আশাও নেই। তবে মাহির হাল ছাড়েনি। দুনিয়া থেকে আড়াল করে সে তার বাবাকে বাঁচিয়ে রাখতে পেরেছে। তবে তা সম্ভব হয়েছে তার চাচার জন্য। তার কোনো সন্তানই নেই। মেহেরকে সে নিজের সন্তানের মতন মনে করেন, আর ফাহিম তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাকি ভাইদের তুলনায় ফাহিম ছিল রহিমের সবচেয়ে আপন। সে ভাইয়ের ভালোর জন্য সব করতে পারে। বাবা দাদার টাকার অভাব না থাকায় লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রায় 11টা বছর চিকিৎসা করিয়েছে। কোনোদিন সুস্থ হবে নাকি জানে না, তবে মাহিরের বিশ্বাস ছিল তার বাবা সুস্থ হবে। গত সপ্তাহে তার বাবা হাত পা নড়িয়েছে। ডাক্তার বলেছে ফাহিমকে থাইল্যান্ড নিয়ে যেতে। মাহিরের এতগুলো বছরের চেষ্টার ফলস্বরূপ আল্লাহ তার কথা রাখবেন। ফাহিম বেঁচে আছে সত্যটা শুধু রহিম আর মাহির জানত। তবে 3 মাস আগে মেহেরকে বলতে বাধ্য হয় মাহির। তারও অধিকার আছে এটা জানার। ওই ঘটনার পর রহিম মেহেরকে নিজের কাছে রাখতে চাইলেও মাহির রাজি হয়নি। তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাস্থল এই চৌধুরী বাড়ি। মাহির এই বাড়িতে থেকে জানতে চাই ঘটনার পেছনে কে আছে।
ওই দিন বাড়িতে প্রায় 50 থেকে 55 জন মানুষ ছিল, যাদের মাঝে মাহির 20% লোককে চিনত। তার মায়ের হত্যাকারী আর বাবাকে যারা মারতে চেয়েছিল তারা এই লোকজনের ভেতরই। দুটি ঘটনার পেছনে একই ব্যক্তি আছে এটা মাহির জানে, তবে আজ এতগুলো বছর পর তার বাবা সুস্থ হবে, সব কিছু জানতে পারবে তারা। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার মেহেরকে চৌধুরী বাড়িতে দিয়ে আসতে হবে। তাফলিন যদি এসে মেহেরকে না দেখে তাহলে ঝড় তুলে দেবে। মেহের তার বাবাকে বিদায় জানিয়ে গাড়িতে এসে বসল। মেহের কেউ কোনো কথা বলছে না। হুট করে মেহের বলল, এতিমখানে রেখে যাস আমাকে। মাহির সামনের দিকে তাকিয়েই বলে, তাফলিন হয়তো বাড়িতে গেছে, বেশি দেরি করলে। আর কিছু বলার আগে মেহের থামিয়ে দিল মাহিরকে। বিরক্ত লাগছে তার কাছে তাফলিনের কথা শুনতে। কি হবে ভালোবাসা দিয়ে? যে ভালোবাসায় ক্ষতি বই কি লাভ হয় না, এটা কেমন ভালোবাসা? অসুস্থ ভালোবাসা। এই ভালোবাসার বিনিময়ে কষ্ট ছাড়া আর কিছু পাচ্ছে সে? মেহেরের ভাবনায় বিঘ্ন ঘটে রিংটোনের আওয়াজে। আননোন নাম্বার। কল রিসিভ করতে ঠান্ডা কণ্ঠস্বরে কেঁপে ওঠে মেহের। চোখ দুটো বন্ধ করে নেয় সে। সাথে সাথে কলটা কেটে দেয় অপর পাশের ব্যক্তি। কি ছিল এই কণ্ঠে? কি ছিল এই ছোট্ট বাক্যে? কে এই লোকটা যার ঠান্ডা কণ্ঠস্বরে শরীর শীতল হয়ে উঠল? কি অর্থ এই বাক্যের? তুমি চন্দ্ররূপে বিরাজমান এক উপমা, আমি নক্ষত্র হয়ে তোমার লাগি সাজিস তারকা। যে বলুক, এই বাক্যে কিছু তো একটা আছে। বাক্যে নাকি কণ্ঠে মিলাতে পারল না মেহের। নীলাভ্র মানবটি জানে তার প্রেয়সীর মন ভালো করতে। তার ভালোবাসার গভীরতা অসুস্থ ভালোবাসাকেও হার মানাবে। তার প্রেয়সীকে অসুস্থ ভালোবাসার বন্দিনী করতে কেউ পারবে না। তার প্রেয়সী শুধুই তার। মনে মনে হাজারো সংকোচ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে মেহের। এখন বিকেল। তাফলিন হয়তো বাড়িতে। এতদিন মাহির ছিল, আজ থেকে তাকে সব একাই সামলাতে হবে। কে জানে তাফলিন কি বলবে। বাড়িতে প্রবেশ করতে অবাক হয় মেহের। ড্রয়িং রুমে বসে আছে একজন মানব। তার মন বলছে এটা তাফলিন। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল, যদি কিছু বলে সেও কথা শুনিয়ে দেবে। সিঁড়িতে পা রাখার সাথে সাথে তাফলিনের শান্ত কণ্ঠস্বরে থেমে যায় মেহের। পেছনে ফিরে তাকিয়ে দেখে তাফলিন চোখ বন্ধ করে বসে আছে। এখানে আসতে বলেছি না? মেহের বিরক্ত নিয়ে দাঁড়ালো তাফলিনের সামনে। তাফলিনের হুট করে মেহেরকে হেঁচকা টান দিয়ে তার পাশে বসায়। আস্তে করে বলে, মাথাটা টিপে দে। মেহের ভ্রুকুচকে তাকিয়ে আছে। সে মাথা টিপে দেবে? তাও আবার এই লোকটার? অসম্ভব। তাফলিন চোখ মেলে তাকিয়ে ধমক দিয়ে বলে, কি বললাম কানে যায়নি? এই বয়সে ঠসা হচ্ছিস নাকি? তাফলিনের কথায় হা হয়ে তাকিয়ে আছে মেহের। কি বললো লোকটা? একদম বাজে কথা বলবেন না। আমি পারবো না মাথা টিপে দিতে। আরেকটা বিয়ে করে এনে তাকে দিয়ে টিপান। তাফলিন হতবুদ্ধির ন্যায় তাকালো মেহেরের দিকে। এ কেমন মেয়ের প্রেমে পড়লো? নিজের স্বামীকে আরেকটা বিয়ে করতে বলছে। তাফলিন আবার চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ অবস্থায় বলল, একে তো না বলে বাইরে গিয়েছিস, আবার আমার কথা শুনছিস না। কি শাস্তি দেব বলতো? মেহের মুখ ভেঙিয়ে বলল, কে বললো আমি বলে যাইনি? মামুনি বড় বাবাকে বলে গিয়েছি। আমাকে বলার প্রয়োজন মনে করিস না? মেহের স্বাভাবিকভাবেই উত্তর দেয়, না। তাফলিনের মাথায় রক্ত ওঠার জন্য এই একটা শব্দই যথেষ্ট। চোখ খুলে বসা থেকে দাঁড়িয়ে পড়ে তাফলিন। মেহেরের একটা হাত শক্ত করে চেপে ধরে। মেহের ব্যথায় কুকড়ে ওঠে। তাফলিন অপর হাত দিয়ে মেহেরের গাল চেপে ধরে। না মানে কি? হ্যাঁ, তাফলিন চৌধুরী না শুনতে অভ্যস্ত নয়। তুই আমার, তোর সব বিষয়ে জানার অধিকার আমার আছে। আমার অনুমতি ছাড়া এক পা বাইরে রাখা তোর জন্য কতটা মারাত্মক তোর চিন্তাধারারও বাইরে। মেহের কটমট চোখে তাকিয়ে উত্তর দেয়, কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলুন, না করেছে কে? রোজ রোজ আপনার এই রাগের কবল হতে আমারও ভালো লাগছে না। আমি একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম, কিন্তু কপাল দোষে এইরকম অসুস্থ জীবন পেয়েছি। তাফলিন ছেড়ে দেয় মেহেরকে। মেহের তার জায়গাতেই স্থির। তাফলিন সামনে থাকা কাঁচের ফুলদানিটা মাটিতে ছুঁড়ে মারল। রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল, ভেবেছিলাম তোর থেকে দূরে থাকলে নিজের রাগ জেদ নিয়ন্ত্রণ আনতে পারবো। 10টি বছর দূরে ছিলাম, কোনো লাভ হয়নি। তুই জানিস তো আমি অল্পতেই রেগে যাই। তাহলে কেন এমন কথা বলিস যে আমাকে আরও রাগিয়ে দেয়? আমি তোকে কষ্ট দিতে চাইনি। তোর যদি কোনো ক্ষতি হয়েছে এই ভয় আমি তোকে একা যেতে দিতে চাই না। কিন্তু তুই আমার একটা কথাও শুনিস না। আজকে ভেবেছিলাম তোকে কিছুই বলবো না, কিন্তু তুই তা করতে বাধ্য করলি। মেহের তাচ্ছিল্যময় হেসে বলে, আপনি আমাকে কষ্ট দিতে চান না, আমার ক্ষতি হোক চান না, তাই না? তাফলিন অসহায় দৃষ্টিতে তাকায় মেহেরের দিকে। মেহেরের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, না,
তোর কষ্ট পাওয়ার সব কারণ আমি ধ্বংস করে ফেলতে পারবো। শুধু এমন কিছু করিস না যা আমাকে রাগিয়ে দেয়। মেহের আস্তে করে ছাড়িয়ে দেয় তাফলিনকে। আলতো হেসে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি আপনি করেছেন। পারবেন নিজেকে ধ্বংস করতে? তাফলিন কিছু বুঝতে পারলো না। কি বলল মেহের? হ্যাঁ, সে রাগের মাথায় একটু একটু কষ্ট দেয়, কিন্তু ক্ষতি কি বলতে চাইছে মেহের? মেহের আগের মতোই মুখের হাসি রেখে বলল, আগে রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন, তারপর আমাকে নিয়ন্ত্রণ করতে আসবেন। না হলে দেখা যাবে আপনার ধ্বংস আমার হাতেই হবে। মেহের আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিজ গতিতে উপরে চলে গেল। আর তাফলিন হাতের সামনে থাকা সবকিছু ভাঙচুর করছে সে। তাফলিনের এমন আচরণ দূর থেকে লক্ষ্য করছে দুজন মানব, সাথে বেশ আনন্দও পাচ্ছে তারা। নীলাভ মানবের চোখ দুটো রয়েছে তাফলিনের দিকে, তার মুখে ফিচেল হাসি। কালো হুডি পরা ছেলেটার ডাকে স্থান ত্যাগ করে নীলাভ মানব। গাড়িতে গিয়ে বসতেই কালো হুডি পরা ছেলেটা নীলাভ মানবকে উদ্দেশ্য করে বলে, তাফলিন চৌধুরীর খারাপ দিন শুরু হয়ে গেছে। প্রথমে এলিজা, তারপর অনুপমা। প্রিয় মানুষের মৃত্যু মেনে নেওয়া কি এতই সহজ? নীলাভ মানবটা হাত উঠিয়ে হাই ফাইভ করে হুডি পরা ছেলেটার সঙ্গে। দুজনেই হেসে উঠল একসাথে। কি ভয়ঙ্কর রক্তরঞ্জন খেলায় নেমেছে এরা। নীলাভ মানবটি মুখে হাসি রেখে হুডি পরা ছেলেটাকে বলে, চৌধুরী পরিবার ধ্বংস না করে আমাদের মৃত্যু নেই। রক্তরঞ্জনে রঙিন হবে রক্তজোয়া। হুডি পরা ছেলেটা চোখ মুখ শক্ত করে নেয়। নীলাভ মানবটা তার কাঁধে হাত রাখে। দুজনে যে পথে চলেছে তার গন্তব্য ভয়ঙ্কর। 3 দিন হয়ে গেছে তাফলিনের সাথে মিহিরের কথা হয় না। অপরদিকে সবার আড়ালে ফাহিমকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে, আর সবকিছুর ব্যবস্থা করেছে রহিম এহসান। মাহির যেতে চেয়েছিল, কিন্তু রহিমে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে পারেনি মাহির। তাফলিনকে দেখলে মিহির এড়িয়ে চলে। ব্যাপারটা নজরে পড়েছে তরিমা হকের। সে চাইছে মিহিরের সাথে কথা বলতে। তাদের বিয়ে হয়েছে, এভাবে অভিমানে দূরে সরে থাকলে হবে না। কি নিয়ে এই অভিমান, তা দুজনকে বলতে হবে, বোঝাতে হবে। তাফলিনও এখন বেশ ব্যস্ত। নির্বাচনের প্রচার চলছে, তার মধ্যে আদ্রিয়ান শেখের প্রতি জনগণের এত ভালোবাসা কেন তা বোধগম্য হচ্ছে না তাফলিনের। শোনাচ্ছে ছেলেটা নাকি খুব বিচক্ষণ। তাতে কি, জিতবি তো তাফলিন চৌধুরী। নিজের অফিসে বসে আছে তাফলিন। এখন তার মাথা ঠান্ডা করে চলতে হবে, সামনেই নির্বাচন। গতকাল আদ্রিয়ান শেখের সকল তথ্য হাতে পেয়েছে সে। ছেলেটা দেখতে অসম্ভব সুদর্শন পুরুষ। তাফলিন মনে মনে 2-1 বার ব্যঙ্গও করেছে, এই ভেবে যে সুদর্শন পুরুষ অভিনয় জগৎ বেছে নিতে পারত, তা না করে রাজনীতির ময়দানে নামতে গেল কেন? এত কিছুর পরেও তার চিন্তা হচ্ছে অন্য কিছু নিয়ে। জেহেরিয়াকে এখনো পাওয়া যায়নি, তার খোঁজও নেই। পুলিশ কেস করা হয়েছে, জেরির বাবা মা পাগল হয়ে যাচ্ছেন, তবে পুলিশ কোনো সন্ধান পাচ্ছেন না। জেরির ফোনের শেষ লোকেশন ছিল তাফলিনের অফিস, তাই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, তবে তাফলিন তো সহজেই কাটিয়ে দিয়েছে। তাফলিন জেহেরিয়াকে শুধু ব্যবহার করেছে যাতে মাহিরকে পটাতে পারে। তবে মাহির যে এতটা অনুভূতিহীন জানা ছিল না তাফলিনের। তাফলিন জানতো জেহেরিয়ার সাথে মাহিরের বিয়ে দেওয়ার কথা ছিল, তবে মেয়েটা প্রথম দেখায় তাফলিনকে প্রপোজ করে। তাফলিনের সুযোগ নেই। মাহিরের জন্য মেহেরের থেকে অনেকটা সময় দূরে থাকতে হয়েছে। তার ভালো না লাগলেও এমন কিছু কাজ করতে হয়েছে মাহিরের জন্য। এর প্রতিশোধ নিতে চেয়েছিল মাহিরকে প্রেমে ফেলে তার মন ভেঙে দেওয়া, কিন্তু কোনো কাজ হলো না। ওইটা জেহেরিয়া নামক মেয়েটার সাথে জড়িয়ে গেল। এই 3 দিন দুজন কাছের লোকের নৃশংস মৃত্যুতে তাফলিন কিছুটা বিরক্ত না, তার কষ্ট হচ্ছে না, তার শুধু বিরক্ত লাগছে। এখনো কেন কেউ এই মৃত্যুর কারণ জানতে পারছে না। এসব ভাবতে ভাবতে কল আসে তাফলিনের ফোনে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে বিরক্তি আকাশচুম্বী বেড়ে যায় তার, তবু বাধ্য হয়ে কলটা রিসিভ করে। তাফলিন চৌধুরী বলছেন তো? আমি অফিসার বিজয় সেন বলছিলাম। তাফলিন জোরপূর্বক হেসে উত্তর দেয়, হ্যাঁ বলুন মিস্টার সেন, কি জানতে বা বলতে চান? বিজয় সেন হয়তো হাসল, তবে পরক্ষণেই বলল, আলাদা দেখা করতে চাই। তাফলিন সোজা সাপটে উত্তর দেয়, আপনি নিশ্চয় জানেন আমি খুব ব্যস্ত মানুষ, আমার পক্ষে দেখা করা সম্ভব নয়। বিজয় আবার হাসল। অনুপমার সাথে আপনার যে সম্পর্ক ছিল তা কিন্তু ইতিমধ্যে আমি জেনে গেছি। আপনি দেখা না করতে চাইলে কোনো সমস্যা নেই। একটু পর উপর মহল থেকে আপনাকে গ্রেপ্তার করার নির্দেশনাও দিতে পারে। তাফলিনের হাতে একটা পেপার ওয়েট ছিল, সে আরো শক্ত করে চেপে ধরল। তার হাতে রগগুলো ফুলে যাচ্ছে। কত টাকা চাই? বিজয় হাসল। টাকা? টাকা দিয়ে সে কি করবে? তার স্ত্রীর সাথে এই লোকটা নোংরা সম্পর্কের কথা ভুলে যাবে? হাসালেন তাফলিন? আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ধামাচাপা দিতে চাইছেন?
তাও আবার টাকা দিয়ে। কি চাই আপনার? তা না হয় সামনাসামনি বলি। বিকেল 4টা, বুফে রেস্টুরেন্ট। এই বলে কলটা কেটে দিল তাফলিন। নিজের চুল শক্ত করে খামচে ধরল। মনে মনে একবার ভেবেও নিল বিজয় বেশি বাড়াবাড়ি করলে একেও পৃথিবী থেকে সরিয়ে দেবে। নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখল ইতোমধ্যে 3টা বাজে। বিহানকে গাড়ি বের করতে বলে নিচে আসলো। বিজয় সেন চায়টা কি? অন্ধকার গোডাউনে এটকি চেয়া নিয়ে বসে আছে নীলাভ্র মানবটি। তার সামনে তার সাথে অচেতন অবস্থায় পড়ে আছে জেহেরিয়া। নীলাভ্র মানবটা এসেছিল জেহেরিয়াকে বোঝাতে যে সেখানে নিরাপদ আছে। কে কি শুনে কার কথা? গোডাউনে পড়ে থাকা কাঁচের বোতল দিয়ে আক্রমণ করে জেহেরিয়া। ঘটনার আকস্মিকতায় প্রতিরোধ করতে পারেনি প্রভা। তবে পরক্ষণে জেহেরিয়াকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে। ভাঙা বোতলটা এসে লাগে নীলাভ্র মানবের হাতে। হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে। তার হাতটা ব্যান্ডেজ করে দিচ্ছে কালো হুডি পরা লোকটি। হুডি পরা লোকটা বিরক্তির মুখ নিয়ে ব্যান্ডেজ করছে নীলাভ্র মানবের হাত। আরেকবার তাকাচ্ছে জেহেরিয়ার দিকে। মেয়েটা বড্ড বোকার, সাথে জেদি। তাফলিনের কথায় বোকার মতো ফেসে গিয়ে নিজের মান সম্মান পর্যন্ত দিয়ে দিয়েছে। আবার অন্যের ক্ষতি করতেও দ্বিধা করেনি। একে বোকা বলবে না তো কি বলবে? বাকি রইল এলিজা, যাকে বোনের মতো ভালোবাসত। তাকেও যে তাফলিনি পাঠিয়েছিল তাও জানে না। তাফলিনের বিদেশি প্রেমিক বলে কথা। প্রেমিকা? কেমন প্রেমিকা? নিজের প্রেমিককে নতুন নতুন নারী দেহ এনে দেওয়া সরল সোজা মেয়েদেরকে জোর করে ধরে এনে তাফলিনের বিছানার উপহার দেওয়া বুঝি প্রেমিকার দায়িত্ব? দুনিয়া নিকৃষ্ট চরিত্রের নারী এই এলিজা। বিন্দু পরিমাণ আফসোস নেই তাকে মেরে ফেলার জন্য। নীলাভ্র মানব হুডি পড়া লোকটা তার ঠিক কাজ করেছে। আর অনুপমা, এই মেয়েটা তো কম না। একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের ক্ষতি করা। আর এই যে এসছে জেহেরিয়া নিজেকে সব জানতা বলতে, অথচ নিজেই শিকার হয়েছে তাফলিনের চালে। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। ভাবতে ভাবতে ব্যান্ডেজ সম্পূর্ণ হয়। হুডি পড়া লোকটা একটা ছেলেকে নাম ধরে ডাকতে ছেলেটা হাজির হলো। স্যার বলুন। এনেছো? জি স্যার, কিন্তু স্যার এই লাল রঙের বাতি দিয়ে কি করবেন? ভাবছি আবির, তোমার সাথে জহরিয়ার বিয়েটা দিয়েই দেব, কেমন হবে? আবির ঢোক গিলে বোকা বোকা হাসি দিয়ে আবির বলে, স্যার আপনি সবসময় এমন কথা বলেন কেন? আমি এই মেয়েকে বিয়ে করতে যাব কেন? এই জেহারিয়াকে বিয়ে করলে আমার জীবনে ঝড় তুলে দেবে। হুডি পড়া লোকটা হাসলো। আবির তার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, স্যার জুনিয়র অফিসার জাহিদ কল করেছে। হুডি পড়া লোকটা ফোনটা নিয়ে রিসিভ করলো। আমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে এসিপি এমজে বলছি। অপর পাশ থেকে জাহিদ বলে, ইয়েস স্যার, আমি জাহিদ বলছি। স্যার, গতকাল অস্ত্র পাচারকারীদের ধরার সময় তাদের দলের নেতা পালিয়ে যায়। আজকে সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই ডেভিডকে এলিজা ও অনুপমার মতোই মারা হয়েছে। আমার মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। হুডি পড়া লোকটা অর্থাৎ এমজে মুচকি হাসে। হেসে উত্তর দেয়, তদন্ত করতে থাকো, দেখো কে এই সিরিয়াল কিলার। জাহিদ উচ্চস্বরে বলে, জি স্যার। এমজে ফোনটা রেখে দেয়। তার দিকে তাকিয়ে হাসছে নীলাভ্র মানব। আর আবির ভাবছে, কি দিয়ে বানাইছে এদের? নিজেই খুন কইরা আবার বলতাছে খুঁজি বের করো কে এই খুনি। সরকার এনারে চাকরি দিছে অপরাধে ধরার জন্য। এই তো একটা অপরাধী। আমি কি দোষ করছিলাম? মাইনকার সিপাই ফাইসা গেছি। আগে জানলে এমজের অ্যাসিস্ট্যান্ট তো দূর, এই চাকরিতেই আসতাম না। এই কোন সিপাই ফালাইলা আমারে আল্লাহ। এখন তো সিপা থাকতে বের হইতেও পারবো না। আবিরের ভাবনা কাটে নীলাভ্র মানবের কথায়। আহা আবির, আগে বললেই পারতে যে রিয়াকে তোমার ভালো লেগেছে। এইভাবে তাকিয়ে দেখার দরকার ছিল না। আবিরের কি হলো জানা নেই। সে হুপ করে প্রশ্ন করে, জেহরিয়াকে কি সত্যি মেরে ফেলবেন আপনারা? নীলাভ্র মানব কিছু বলল না। এমজে ভ্রুকুচকে বলল, তুমি চাইলে তোমার সাথে জহরিয়ার বিয়ে দিয়ে দিতে পারি। এতে করে ওর জীবনটা বেঁচে যাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এমজের কথায় গলা মিলিয়ে নীলাভ্র মানব হেসে বলল, হ্যাঁ আবির, ভেবে লিখতে পারো। একটি মেয়ের জীবন বেঁচে যেতে পারে, সব তোমার হাতে। আবির বুঝতে পারলো তারা তার সাথে মজা করেছে। সে অসহায় মুখ করে চলে গেল গোডাউনের বাইরে। এমজা নীলাভ্র মানব হেসে উঠল। জেহরিয়াকে মারতে নয়, তাকে তাফলিনের হাত থেকে বাঁচাতে এইখানে নিয়ে আসা। তার করা ভুলগুলো সংশোধন করার জন্যই তাকে এইখানে রাখা। আর আবির, প্রথম দেখায় যে সে জেহরিয়ার প্রেমে পড়ে গেছে তা বুঝতে বাকি নেই তাদের। এমজে প্রভার হাতে লাল রঙের বাতিগুলো দিয়ে বলল, জেহরিয়াকে ঘরে নিয়ে যাও আর বাতিগুলো সম্পূর্ণ কক্ষে লাগিয়ে দাও। লাল রং হলো রক্তের রং, আর জহরিয়ার জেদ মেজাজকে ভাঙতে হলে একটু ভয় দেখাতেই হবে।
আর হ্যাঁ, খেয়াল রেখো ওর আবিরের হবু বউ বলে কথা। শেষ কথাটা মোটেও পছন্দ হয়নি প্রভার। দীর্ঘ 9 মাস ধরে পটানোর চেষ্টা করেছে সে আবিরকে, আর এই হ্যাবলাকান্ত নাকি বজ্জাত জেদি শয়তান মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। নিজে নিজে মুখ ফুলিয়ে চলে গেল প্রভা। নীলাভ্র মানব এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। তার নীল রঙের চোখ দুটির গভীরতা পরিমাপ করা অসম্ভব। গোটা মহাবিশ্বের অবস্থান রয়েছে এই নীল রঙা নয়নে। মাঝে মাঝে ভেবে পায় না যে একটা ছেলেও এত সুন্দর হতে পারে, এতটা মায়াবী হতে পারে। জানা ছিল না তার। যে নীলাভ্র মানবের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, এই রক্তরঞ্জন যুদ্ধ থেকে সরে যাও তুমি। এর শেষ পরিণতি ভালো নাও হতে পারে। মেহেরে তোমার প্রয়োজন হবে। আমার কোনো পিছুটান নেই, আমি একাই সামলে নিতে পারবো। নীলাভ্র মানব এমজের হাত কাঁধ থেকে নামিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, যে যুদ্ধে নেমেছি সেখানে হাতে হাত রেখে লড়াই করতে হবে, কাঁধে হাত রেখে সান্ত্বনা নয়। এমজে দীর্ঘশ্বাস ফেলে। আর যাই হোক, সে একটা কথা বেশ ভালোই বোঝাতে পেরেছে। এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। রেস্টুরেন্টে বসে আছে তাফলিন। তার প্রচুর বিরক্ত লাগছে। মানুষ তার জন্য অপেক্ষা করে, আর সেখানে তাকে অপেক্ষা করতে হচ্ছে বিজয় সেনের জন্য। বিরক্তি আরও বাড়ল বিজয়কে প্রবেশ করতে দেখে। বিজয় তাফলিনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে। তাফলিন মুখ ঘুরিয়ে নেয়। বিজয় বসতেই দাঁত কটমট করে বলে, আমি কোনো বেশি কথা শুনতে চাই না, তোমার কি চাই বলো। বিজয় এবার মাথায় এগিয়ে নিয়ে আসলো তাফলিনের দিকে। ছু ছু শব্দ করে বলল, ওহ তাফলিন চৌধুরী, রাখছেন কেন? আমি কি আপনাকে বিরক্ত করার জন্য এসেছি নাকি? তাফলিন সোজা হয়ে বসে কফির মগটা হাতে নিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি। বিজয় এবার চোখ মুখ শক্ত করে বসল। আমার স্ত্রীকে কে মেরেছে? আমি জানি না। তাফলিনের স্পষ্ট জবাবে বিরক্ত হলো বিজয়। কেন জানবেন না? অনু আপনার বেড পার্টনার, সাথে আপনার বিয়ে। জানা তো আপনার দায়িত্ব। তাফলিন বাঁকা হাসল। তা ছিল অবশ্য, তবে সত্যি বলতে কি জানেন অফিসার, আপনার স্ত্রী কিন্তু ভালো আনন্দ দিতে পারত। আমার মনে পড়বে অনেক। এই বলে চেয়ারে হেলান দিয়ে বসলো তাফলিন। বিজয়ের প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু তাকেই নিজেকে শান্ত রাখতে হবে। যারা ঘরে বউ রেখে অন্যের বউ নিয়ে ফুর্তি করে তারা কাপুরুষ, জানেন তো? তাফলিন কফিতে এক চুমুক দিয়ে বলল, নিজের বউকে সামনে না রাখাটা কি? নিজের বউ অন্য ছেলেদের সাথে বেড শেয়ার করে, আর স্বামী হিসেবে আপনি নিজেকে পুরুষ মনে করেন কিভাবে? বিজয় এবার প্রচুর রেগে গেল। তাফলিনের কলার ধরে বলল, এত কথা শুনতে চাই না। অনুকে কে মেরেছে সেটা বলুন। তাফলিন হাতটা ছাড়িয়ে নিল, আঙুল তুলে বলল, বেশি ভার বের না অফিসার, লাশ ফেলে দেব। বিজয় নিজেকে শান্ত করে বলল, আমার আপনার সাহায্য চাই, আমার অনুর খুনিকে চাই। তাফলিন এবার জোরে হেসে ফেলল। নিজে পুলিশ হয়েও বলছে তার সাহায্য চাই, ভাবতেও হাসি পাচ্ছে তার। পুলিশ আপনি, তদন্ত আপনি করবেন, আমি কেন বলছেন? পুলিশ তদন্ত করলে এখানে আপনার নামটাও চলে আসবে। আমার নাম আমি ঠিকই সরিয়ে ফেলতে পারবো, তা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আমি চাইছি না অনুপমার সাথে আপনার সম্পর্কটা জানাজানি হোক। কেসটা আমার হাতে পড়েছে। ওর পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে মারা যাওয়ার আগে ওর সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, আর মোবাইল লোকেশন হিসেবে তখন অনু আপনার সাথে ছিল। আমি চাই না আমার স্ত্রীকে নিয়ে, তার চরিত্র নিয়ে কোনো প্রশ্ন উঠুক। সে আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তাকে ভালোবাসতাম। 8 বছরের সম্পর্ক, আমাদের 5 বছরের প্রেম। আমি অনুর অসম্মান হোক এমন কিছু চাই না। সরকারিভাবে আমার কিছু করার নেই, কিন্তু আপনি চাইলে ঠিক বের করতে পারবেন কে আর কেন খুন করেছে। তাফলিন অবাক হয়, এতটা ভালোবাসা, সাথে খুশিও হয়। তা আমি পারবো ঠিকই, কিন্তু আমার কি লাভ? বিজয় চোখ তুলে তাকায়। ডেভিড যে আপনার হয়ে কাজ করছে তাও আমার জানা। অনুও জড়িত ছিল নারী পাচারকারীদের সাথে। বলতে গেলে আপনার ডান হাত ছিল। আপনার নাম এই কেসটাই আসবে না। তাফলিন হাসে, এটাই চেয়েছিল সে। তবে চিন্তাটা তারও আছে। প্রথমে এলিজা, তারপর অনুপমা, তারপর ডেভিড। তার অন্ধকার জগতের মুখ্য 3 জন মানুষকে পরপর খুন করা হয়েছে। সে ভালোই বুঝতে পারছে যে এই খুনগুলো করেছে সে, তার ক্ষতি চাই, এবং একই ব্যক্তি। তাকে খুব তাড়াতাড়ি জানতে হবে সব, না হলে এভাবে চলতে থাকলে সব ধ্বংস হয়ে যাবে। বিদেশে পড়াশোনার জন্য পাঠালেও তাফলিন জড়িয়ে যায় এই অন্ধকার জগতে। এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি, তবে তার একটা মাত্র দুর্বলতা মেহের। সব কিছু একদিকে আর মেহের একদিকে, অথচ মেহেরই তাকে বোঝার চেষ্টা করছে না। তাফলিন উঠে দাঁড়ায়, রুক্ষ স্বরে বলে, ডেভিড এলিজার কেস সমাধান করলেই খুনি পেয়ে যাবেন।
আমার হাতে আসলে তাকে জীবিত পাবেন না। আর হ্যাঁ, সাবধান। তাফলিন স্থান ত্যাগ করে। তার মাঝে কোনো ভয় নেই, নিজের জীবনেরও না। বিজয় ওখানেই বসল। বড্ড অসহায় লাগছে তার নিজেকে। কেন করলো অনুপমা এমন? এত বছরের ভালোবাসার সব কি মিথ্যে? কেন ঠকালো তাকে? এইসব ভাবতে ভাবতে চোখে অশ্রুবিন্দুর দেখা মেলে। কিন্তু তার কাঁদা যাবে না। ছেলে মানুষের যে কাঁদতে নেই, এতে পাপ হয়। এই পাপ সে করতে চায় না। এমনিতে নানা রকম সমস্যা পোহাতে হচ্ছে তাফলিনের। তার মাঝে আরেকটা নতুন সমস্যা যোগ হলো। বাড়িতে সে একটু না মাথাটা ঠান্ডা করবে তা না, উল্টো অবাক হয়ে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। নিজের কৌতূহলকে নিয়ন্ত্রণ করে ভেতরে এগিয়ে গেল তাফলিন। ভেতরে যেতে রুবাইসা দৌড়ে এসে তাফলিনকে জড়িয়ে ধরল। তাফলিন জোরপূর্বক হেসে রুবাইসাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। এখন তাকে নিজের বিরক্ততা লুকিয়ে রাখতে হবে। দাদা ভাই, আমি এসে গেছি তোমাদের সারপ্রাইজ দিতে। তুমি খুশি হওনি? হাসি হাসি মুখ করে রুবাইসা কথাগুলো বলল। তাফলিন মোটেও খুশি নয়, তাও জোরপূর্বক হেসে বলল, খুশি হব না কেন? রুবাইসা আরো খুশি হয়। তাফলিনের হাত ধরে ভেতরে নিয়ে আসে। সবাই আছে এখানে। তরিমা, আসিয়ান, মেহের এবং কিছুক্ষণ আগে মাহিরও এসেছে। মাহিরের আসার ইচ্ছে ছিল না, তবুও তরিমার কথায় আসতে হয়েছে তাকে। দেখো মাম্মা, দাদা ভাই এসে গেছে। এবার আমাদের পরিবারটা সম্পূর্ণ লাগছে। এই বলে খিলখিল করে হেসে উঠল রুবাইসা। তাফলিনের বিরক্ত লাগলো। কথায় কথায় হাসতে হবে কেন? কালো মেয়েদের হাসলে বিচ্ছির লাগে, তাকে মেয়ের জানা নেই? মনে মনে কথাগুলো ভেবে হাত ছাড়িয়ে নেয় তাফলিন। কিছু না বলেই উপরে চলে গেল সে। যাওয়ার আগে মেহেরের দিকে তাকিয়েছিল। মেহেরের দিকে চোখে চোখ পড়তেই নজর ফিরিয়ে নেয় মেহের। রুবাইসা হয়তো একটু কষ্ট পেয়েছে, পাবে নাই বা কেন? সে তার দাদাভাইকে অনেক ভালোবাসে, কিন্তু তার দাদাভাই তাকে ঘৃণা করে কেন? শুধু তার গায়ের রঙের জন্য? সে কালো, এখানে তার কি দোষ? মানুষ কালো হয় না বুঝি? রুবাইসার কান্না পাচ্ছে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সবাই গল্পগুজবে মেতে ওঠে। মেহের চলে যায় রান্নাঘরে। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে যায় তাফলিনের কাছে। দরজার সামনে এসে কড়া নাড়তে তাফলিন তাকিয়ে দেখে মেহেরকে। অবাক হয় সে। মেহের আসবো বললে সে অনুমতি দেয়। এটা কি? লেবুর শরবত। তুই জানিস না আমি লেবুর শরবত খাই না, তাও এনেছিস? মেহের হাসলো, গ্লাসটা তাফলিনের হাতে দিয়ে বলল, আপনি এটা ভাবছেন কেন যে এটা লেবুর শরবত? আপনি এটা ভেবে খেয়ে নিন যে এটা মেহের বানিয়েছে। তাফলিন বাঁকা হাসে। হলো কি এই মেয়ের? তাফলিন শরবতটা মুখে নিল। এখন সে বুঝতে পারছে মেহের কেন যত্ন করে শরবত খাওয়াচ্ছে। শরবত নয়, পুরোটাই লেবুর রস। তাফলিন পুরোটা পান করলো। গ্লাসটা মেহেরের হাতে দিয়ে বলল, আহা মেহের পাখি, তুমি খেলায় বড্ড কাঁচা। এইটুক টক সহ্য করতে না পারলে তোমাকে সহ্য করার ক্ষমতা রাখি কি করে, বোকা মেয়ে। মেহের ফিচেল হাসলো। সে কাঁচা, সে বোকা। ভেতরে ভেতরে বেশ হাসি পেল তার। তাফলিন বাবু, আপনি একটু ভুল ভাবলেন। বোকা আমি না, বোকা আপনি। লেবুর রস আমি এমনি এমনি দেইনি। তাফলিন চোখ ছোট ছোট করে বলল, তাহলে? মেহের গ্লাসটা টেবিলে রেখে টেবিল থেকে তাফলিনের প্রিয় অ্যালার্মটা হাতে নিল। আচ্ছা, এটা যদি এখন ফেলে দিই কেমন হবে? তাফলিন ভ্রু কুচকে তাকায়। মেহের আবার বলে, আপনি যেভাবে আমাকে দেখানোর জন্য আপনার অপ্রিয় লেবুর রস ঢকঢক করে পান করলেন, আপনার অপ্রিয় সত্যগুলোও তো এভাবেই লুকিয়ে যাচ্ছেন। তাফলিন ভরকে যায়। কি বলতে চাইছে মেহের? তার ব্যাপারে কি কিছু জানতে পেরেছে মেহের? মেহের হা হা করে হেসে উঠল। আরে আরে, ভয় পাচ্ছেন নাকি? আমি তো মজা করছিলাম। তাফলিন কিছু বলে না। মেহের আবার বলে, রুবাইসাকে নিয়ে আপনার সমস্যাটা কি আমার জানা নেই। ও আপনার বোন। এত মায়াবী মেয়েটাকে এভাবে কষ্ট না দিলেও পারেন। তাফলিন তৎক্ষণাৎ উত্তর দেয়, আমিও তো মায়াবী, আমাকে কেন কষ্ট দাও? একটু অসহায় ভঙ্গিতে বলল। মেহের মৃদু হেসে মুখটাকে ছোট করে বলে, আপনাকে কষ্ট দিতে আমার আনন্দ হয়। সারাদিন প্ল্যান করি কিভাবে আপনাকে কষ্ট দেওয়া যায়। তাফলিন হাসে। কি সুন্দর মানুষটা, তাহলে কেন এই অন্ধকার চরিত্র বয়ে বেড়াচ্ছে? তরিমার ডাকে মেহের নিচে চলে আসে। রুবাইসাকে নিয়ে ছাদে যেতে বলছে। মেহেরের সাথে রুবাইসার অনেক ভাব। মেয়েটার কালো গায়ের রঙের কারণে সে নিজেই কোথাও যেত না, মিশত না। তবে মেহের ছিল একমাত্র সঙ্গী। কত বয়স হবে? 17 কিংবা 18। কালো মানুষ যে এতটা মায়াবিনী হয় তা রুবাইসাকে দেখলে বোঝা যায়। এই মেয়েটাকে কেউ কষ্ট দেয় কি করে? ছাদে এসে গল্প করছে মেহের আর রুবাইসা। কথা বলতে বলতে রুবাইসার চোখ যায় নিচে দাঁড়িয়ে থাকা মাহিরের দিকে। কোন একজনের সাথে কথা বলছে। তবে রুবাইসার নজর মাহিরের দিকে। মেহের পেছনে এসে দাঁড়ায়, ফিসফিস করে বলে, ভাইয়াকে বললো নাকি? রুবাইসা হা করে জবাব দেয়, কি? মেহের রুবাইসার মাথায় হালকা থাপড় দিয়ে বলে, বোকার ডিম। বলে হেসে দেয় মেহের।
রুবাইসা কিছু বুঝতে না পেরে মুখ ফুলিয়ে চলে যায়। মেহের পেছন থেকে ডাকলেও ফিরে আসে না রুবাইসা। মেহের হাসতে হাসতে হুট করে চুপ হয়ে যায়। মাহিরের দিকে তাকিয়ে আবার রুবাইসা যাওয়ার পথে তাকায়, আস্তে আস্তে বলে, ভালোবাসিস না রুবা, জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাবি। সবাই সবাইকে পায় না, ভালোবাসিস না রুবা। বারবার ভিডিও ফুটেজটা পর্যবেক্ষণ করছিল তাফরিন। সে ভেবে পাচ্ছে না কেন কালো হুডি পরা লোকটা তার লোকগুলোকে মারছে। তাফরিন বেশ অবাক হয় এটা ভেবে যে লোকটা বা ছেলেটা 3টে খুন করেছে, তাও সিসি ক্যামেরার সামনে, অথচ কি নিখুঁতভাবে প্রমাণ নিয়ে গেছে। প্রমাণে ছিটে ফোটাও নেই। তাফরিন কিছু বুঝতে পারছে না। একে তো নির্বাচন, তার উপর তার অন্ধকার জগতের মুখ্য 3 জন খুন। কি করবে সে? ছেলেটাকে ধরা অতি প্রয়োজন। তাফরিন কিছু একটা ভাবল, তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এই অন্ধকার জীবন সে নিজ ইচ্ছায় গ্রহণ করেনি, হয়তো সৃষ্টিকর্তা তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। এসব অন্যায় থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। তার এসব কোনো কালেই ভালো লাগে না। তাকে বাধ্য করা হয়েছে, সে খারাপ হতেই চায়নি। আমি এভাবে বাঁচতে চাইনি মেহের, আমি তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমার এই টাকা পয়সা ক্ষমতা খারাপ হতে চাইনি। আমি সুষ্ঠু একটা জীবন চেয়েছিলাম। তোকে বাঁচাতে আমাকে এত নিচে নামতে হয়েছে। আচ্ছা, আমার খারাপ হওয়ার কারণ জানার পরেও কি তুই আমাকে ঘৃণা করবি? তুই আমাকে একটু বিশ্বাস করিস, আমাকে ভালোবাসিস, আমি তোকে অনেক দূর নিয়ে যাব। ছোট্ট ঘরে তুই আর আমি, আর হাজারো সুখ। নিজে নিজে কথাগুলো বলে চলেছে তাফরিন। তাকে আজকে অন্যরকম লাগছে। তার মতো নিষ্ঠুর মানুষের চোখে পানি, এটা কি মানা যায়? পরিস্থিতির কবলে পড়ে মানুষ খারাপ হয়ে যায়, এই জীবনটাকে অন্ধকার চাদরে জড়িয়ে নেয়। তাফরিনও হয়তো পরিস্থিতির শিকার। সব শেষে তার ভালোবাসা তো মিথ্যে নয়। কেন ফোন দিয়েছেন? এতদিন কোথায় ছিল আপনার ভালোবাসা? বাবা, ভুল বুঝিস না আমাকে, আমি তোকে অনেক খুঁজেছি। ও তাই মিস্টার আশিয়ান শেখ, অনেক খুঁজেছেন আমাকে, তাহলে খোঁজ পেলেন না কেন? আশিয়ান কি বলবে? সে তো সত্যি খুঁজেছে, কিন্তু খোঁজ পায়নি তার একমাত্র ছেলের। সে তো কম প্রচেষ্টা করেনি। আদ্র বাবা, এভাবে বলিস না। তোকে খোঁজার জন্য কি কি করিনি আমি। সেদিন তোর মায়ের হত্যাকাণ্ডের পর তোকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাবতে পারিস? দিনের পর দিন পুলিশ স্টেশনের চত্বরে ঘুরে বেরিয়েছি। কি করার বাকি ছিল? এক সময় পুলিশ এই কেস থেকে হাত তুলে নিল, বলল তুই হয়তো বেঁচে নেই। তাও আমি হাল ছাড়িনি। আজ যখন জানতে পারলাম তুই বেঁচে আছিস, আমি আবার নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। কথাগুলো একদমে বলে থামলেন আশিয়ান শেখ। অপর পাশে থাকা ব্যক্তিটা তাচ্ছিল্যময় হেসে বলল, বিশ্বাস করতে পারছেন না কেন? এতদিন নিশ্চিন্তে ছিলেন এই ভেবে যে আপনার পাঠানো লোকেরা আমার মাকে মারার সাথে সাথে আমাকেও মেরে ফেলেছে? নাকি ভেবেছিলেন রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে এই আদ্রিয়ান শেখ রাস্তায় পড়ে থাকবে? কোনটা? আদ্রিয়ানের এমন কথায় বেশ কষ্ট পায় আশিয়ান। সে তার ছেলেকে নিয়ে এমন কিছু কেন ভাববে? আদ্রিয়ান তার প্রথম সন্তান, তার আর সাথীর সন্তান। তার সম্পর্কে এসব কেন ভাববে সে? কেন আদ্রিয়ান তাকে ভুল বুঝছে? কি বলছিস আদ্র? আমি লোক পাঠিয়েছিলাম সাথীকে আর তোকে মারার জন্য? আমি তোর বাবা আদ্র। আদ্রিয়ান উচ্চস্বরে হেসে ওঠে। কি বললো এই লোকটা? সে তার বাবা? কি দায়িত্ব পালন করেছেন সে? এতগুলো বছর কোথায় ছিল, কেমন ছিল, খবর নিয়েছে? এই তার খোঁজার নমুনা। কি সুন্দর আরেকটা বিয়ে করে সুখে সংসার করছে। আমার তো তাই মনে হয় মিস্টার আশিয়ান শেখ পুরনো প্রেমিকার সাথে ঘর বাঁধার সুযোগটা হাতছাড়া করতে চাননি, তাই তো আমাকে আর মাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। আশিয়ান এবার রেগে যায়। কি আবল তাবল বলছে সে? এসব নোংরা ধারণা এলো কি করে? আদ্র, যা মুখে আসছে তাই বলে চলেছ। আমি তোমার বাবা আদ্র। আমাকে সব নোংরা অপবাদ দিতে বিবেকে বাঁচছে না? তাহলে আমার মায়ের খুনের কোনো সমাধান কেন হলো না? আপনি স্বামী হয়ে কোনো দায়িত্ব পালন করেছেন? তার হত্যাকারীদের শাস্তি দিতে পেরেছেন? পারেননি মিস্টার আশিয়ান শেখ। তবে আজকে আমি আপনাকে কথা দিচ্ছি যে বা যারা যারা আমার মায়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সকলকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব, হোক সে আমার অতি আপনজন। আদ্রিয়ান আর কোনো কথা না বলে কলটা কেটে দেয়। তার সকল হিসাব বাকি। তার মায়ের হত্যাকারীদের তাকে শাস্তি দিতে হবে। তার জন্যই এই ক্ষমতার ময়দানে পা রাখা। বাবা কোথায় ছিল এই বাবা যখন তার মাকে তার সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল? কোথায় ছিল সে? সেদিন হয়তো সেও তাদের হাতে শিকার হতো। শুধু ভাগ্যক্রমে বেঁচে গেছে সে। তার মামা সাজিদ না থাকলে আজ সেখানে থাকতে পারত না। তার মায়ের কেসটা নিয়ে তার মামা অনেক লড়াই করেছে, তবে তা ব্যর্থ হয়েছে।
সাজিদের প্রথম সন্দেহ ছিল আশিয়ান শেখের উপর, তাই লোকচক্ষুর আড়ালে থেকে আদ্রিয়ানকে রেখেছে। সব ব্যবস্থা করে কানাডা পাঠিয়েছিলেন। সে কাউকে বিশ্বাস করেন না, শুধু আদ্রিয়ানের বিপদের কথা স্মরণ করে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে লাভ কি হলো? সেই তো বিপদ আঁকড়ে ধরল সবাইকে। এবার হিসেব মেটানোর সময়। এত বছরের আগুন এবার ছড়িয়ে যাক, ধ্বংস হোক সব। নিজ কক্ষে বসে বই পড়ছে মেহের। তার অবসর সময় কাটে বই পড়ে। এই মুহূর্তে সে বিখ্যাত উপন্যাস চোখের বালি বইটা মন দিয়ে পড়ছে। সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করল রুবাইসা। হাসি হাসি মুখ করে এগিয়ে গেল মেহেরের দিকে। কি বই পড়ছো আপু? মেহেরের বই থেকে মুখ তুলে রুবার দিকে তাকালো। সেও মিষ্টি হেসে বলল, চোখের বালি। রুবা ভ্রু কুচকে নেয়, একটু অবাক হয়ে বলে, তুমি বই পড়ছো, তাও আবার চোখের বালি? মেহেরও ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? তোমার তো বই পড়ার অভ্যেস ছিল না, এই 2 বছরে সব অভ্যেস বদলে ফেলেছো মেহের আপু। মেহের একটু হেসে বলে, রুবা মুখ গোমরা করে বলল, তুমি না অনেক বদলে গেছো মেহের আপু। আগে কত কথা বলতে আমার সাথে, সারাদিন বকবক করতেই থাকতে, আর দাদা ভাইকে দেখলে তো ভয়ে বারবার ঠোক গিলতে, তার থেকে দূরে থাকতে। বিয়ের পর সাহস এসে গেছে বুঝি? মেহের এদিক সেদিক চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। রুবাইসা আবার বলল, তুমি এখন আমার সাথে কথাও বলো না মেহের আপু। আগে কত কথা মজা করতাম আমরা, তুমি একদম বদলে গেছো। কেউ বদলায় না রুবা, মেহের আগের মতোই আছে। আর এই তো কালকে এলি, একদিনই বলছিস আমি বদলে গেছি। আমার তো মনে হচ্ছে 2 বছরে তুই বড় হয়ে গেছিস। মেহের হেসে হেসে কথাগুলো বলল। রুবাইসাও হেসে ফেলল। আপু চলো না কোথাও যাই। কোথায়? চলো আমাদের এতিমখানায় যাই, শুনেছি আরো অনেক বাচ্চারা এসেছে। ঠিক আছে, রেডি হয়ে আস। রুবাইসা অনেক খুশি হয়। মেহেরকে জড়িয়ে ধরে গালে একটা হামি দিয়ে বলল, এই না হলে আমার মেহের আপু। বলেই দৌড় লাগায়, তবে দরজার কাছে গিয়ে আবার ফিরে আসে। রুবাইসাকে ফিরে আসতে দেখে মেহের ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হলো? রুবাইসা মাথা চুলকাতে চুলকাতে বলে, মাহির ভাইয়াকেও আসতে বলো না। মেহের মুচকি হাসে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই রুবাইসা গাল ভর্তি হেসে বেরিয়ে গেল। মেহের হালকা হাসে, মনে মনে রুবাইসার উদ্দেশ্যে বলে, ভুল করছিস রুবা, তোর জন্মটাই ভুল। এই নিষ্ঠুর অন্ধকার জগতে অন্ধকার রূপে আলো হয়ে জন্মেছিলি তুই, তবে তোর ভাগ্যটা তোর সাথে নেই। অনুভূতি ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবি না তুই। মাহির নামের এই মানুষটাকে ভালোবাসা তোর জীবনের দ্বিতীয় ভুল। তোর প্রথম ভুলটা তো এই পরিবারে জন্মানো। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল মেহের। মেহেরকে কল করে আসতে বলল, হয়তো আসবে হয়তো না। রেডি হয়ে দুজনেই তরিমাকে বলে বেরিয়ে গেল। অবশ্য তরিমা বারবার বলেছে রাত 12টার আগে ফিরে আসতে। বিকেল 4:17। রুবাইসার কথায় বাড়িতে থেকে গাড়ি না নিয়ে রিক্সা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মেহের। তবে ভাগ্য তাদের সহায় নয়, কোনো রিক্সার ছিটে ফোটাও নেই। হঠাৎ একটা রিক্সা এসে থামে তাদের সামনে। মেহের অবাক হয়। মেহের কিছু বলার আগে রিক্সাওয়ালা বলে, আস্থা আশ্রমে যাইবেন তো? মেহের অবাক হয়, সাথে রুবাইসা। মেহের জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন? ওইখানে এক ভাই পাঠালো আমারে, বলল আপনাকে আশ্রমে নিয়ে যাইতে। মেহের আশেপাশে চোখ বুলালো, কাউকে দেখতে পেল না। কোন ছেলে? এতক্ষণ তো ওইখানে ছিল। যাই হোক, আপনারা কি যাবেন? এই মুহূর্তে তাদের রিক্সাটা দরকার, তাই চুপচাপ উঠে বসলো। রুবাইসা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কোন ছেলেটা রিক্সা পাঠালো। হুট করে নজর যায় রিক্সার আয়নার দিকে। তখনই মেহেরকে তাকাতে বলে আয়নার দিকে। মেহের তাকাতেই তার দৃষ্টি আটকে যায় কালো মাস্ক পরা নীল চোখের অধিকারী লোকটার দিকে। মেহের তৎক্ষণাৎ পেছনে তাকায়, তবে হুট করে অদৃশ্য হয়ে যায় ছেলেটা। মেহের রুবাইসার দিকে তাকিয়ে দেখে রুবাইসা ঘাবড়ে আছে। তাই মেহের রুবাইসার অস্বস্তি কাটাতে বলে, আরে চিন্তা করিস কেন, সে যাই হোক আমাদের সাহায্য তো করেছে, এসব বাদ দে, চুপচাপ চল। রিক্সা নজরের বাইরে চলে যেতেই নীলাভ মানবটি তার গাড়িতে উঠে বসে। মাস্কটা খুলে মুচকি একটা হাসি দিয়ে নিজে নিজেই বলে, কি করব প্রেয়সী, কতদিন হয়ে গেল তোমাকে মন ভরে দেখা হয় না। তোমাকে দেখার তৃষ্ণা বুকে বেড়াচ্ছে এই অসহায় মানব। তুমি তো বেশ ভালোই আছো, কবে পাবো তোমাকে? এই মস্তিষ্ক আমার সব থেকে বড় শত্রু, কারণ এই আমার হয়েও আমার নিয়ন্ত্রণে থাকে না। বড্ড অবাধ্য, শুধু তোমার জন্য। দেখতে দেখতে নির্বাচনের তারিখ ঘনিয়ে এসেছে। পরশু নির্বাচন। তাফলিন মহাব্যস্ত নির্বাচনের কাজে। সে নিশ্চিত সেই বিজয়ী হবে। এ কদিনে মেহেরের সাথে তেমন কথাবার্তা হয়নি তাফলিনের। প্রায় 15 দিনের মতন জাপানে থাকতে হয়েছে। এসছে 3 দিন আগে।
কদিন বিহান তার সব কাজ সামলেছে, তবে হুট করে জাপান যাওয়ার কারণটা কেউ জানে না। রাত 12টার কাছাকাছি সবাই ঘুমে। তাফলিন একটু আগেই বাসায় এসেছে। সারাদিনের ব্যস্ততার ফলে তার এখন মেহেরকে দরকার। তবে তাফলিন বেশ অবাক মেহেরের এত পরিবর্তনে। যে মেয়ে তাকে দেখে লুকিয়ে থাকতো, কথা বলতে গেলে কাঁপাকাঁপি করত, সেই মেয়ে বিয়ের পরদিন থেকে আজও ব্যবহার করছে। তাফলিন তার সেই বোকা শোকা ভীতু মেহেরকে ভালোবাসে। যেই মেহেরের চোখে তাকালে তার মাথা ঠান্ডা হয়ে যেত। মাঝে মাঝে তাফলিন ভেবে পায় না এই কি তার মেহের। মাঝে মাঝে তার মনে হয় মেহেরকে সে চিনে না, এটা তার মেহের নাই। এসব ভাবছিল তার মাঝে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে দরজা খুলে তাফলিন। তাফলিন না চাইতেও তার ভ্রু কুঁচকে ওঠে। তাফলিন কিভাবে ভ্রু কুঁচকাতে দেখে মেহের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। তাফলিন মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের তাফলিনের বিছানার একপাশে গিয়ে বসে পুরো ঘরটায় চোখ বুলিয়ে দেখে। আপনার সাথে আমার কথা আছে। মেহেরের কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না তাফলিন। কেন যেন মেহেরকে তার অচেনা লাগছে। শুনছেন? মেহের আবার বলল। তাফলিন ইশারা করে বলতে বললে মেহের বলে, এলিজা আপনার প্রেমিকা ছিল? তাফলিন সোজা সাপটা উত্তর দেয়। হ্যাঁ। মেহের মুখ শক্ত করে উঠে দাঁড়ায়, শক্ত কণ্ঠে বলে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলেন? এলিজাকে বিয়ে করতে পারতেন। আমার জীবন নষ্ট করতে আসলেন কেন? তাফলিন চোখ বন্ধ করে নিজের পকেটে দুহাত ঢুকিয়ে দিয়ে বলে, তোকে অন্য কারো হতে দেখতে পারতাম না, তাই। মেহের এবার রেগে গেল। তাফলিনের সামনে গিয়ে তার কলার ধরে বলল, আরে আপনি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে তাদের সাথে রাত কাটিয়ে এটা বলতে চাইছেন যে একজন স্ত্রী হয়ে আমার সহ্য হবে? তাফলিন এখনো চোখ বন্ধ করে রেখেছে। সাগেই নেই শান্ত কণ্ঠে বলল, আমার জীবনে তুই প্রথম, তুই শেষ নারী। অন্য কোনো নারীকে ভালোবেসে স্পর্শ করা এই তাফলিন চৌধুরীর পক্ষে সম্ভব নয়। মেহের কলার ছেড়ে দেয়। তার চোখ চিকচিক করছে। চোখ থেকে জলদি পানি মুছে বলল, কি মনে করেছেন নিজেকে? হ্যাঁ, আমি না জেনে এসব বলেছি? অনুপমা দির সাথে আপনার সম্পর্ক ছিল না? এলিজার সাথে সম্পর্ক ছিল না? ভাবছেন তো আমি কি করে জানলাম? আজকে এমনি ঘরে এসেছিলাম, হুট করে ফাইলে থাকা ছবিগুলোর দিকে চোখ পড়ে আমার। এত ঘনিষ্ঠ সম্পর্ক ছবিগুলো কি মিথ্যা? তাফলিন চোখ খুলে মাথায় হালকা চাপ দিয়ে বিছানায় গিয়ে বসে। তাফলিন অস্পষ্টভাবে জবাব দেয়, না, তবে আমি বাধ্য হয়ে করেছি। তাফলিনের এমন কথা শুনে মুহূর্তে মেহেরের রাগ মাথায় চড়ে গেল। এত মেয়ের সাথে রাত কাটিয়ে এখন বলছে বাধ্য হয়ে। মেহের তাফলিনকে কিছু বলতে যাবে তার আগেই তাফলিন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ তাফলিনের এই অবস্থা দেখে মেহের অস্থির হয়ে যায়। কি হলো লোকটা? মেহের তাফলিনের কাছে গিয়ে তার গালে হাত দিয়ে ডাকতে থাকে, তবে তাফলিনের কোনো সাড়া শব্দ নেই। মেহের কি করবে বুঝতে পারছিল না। তার খুব ভয় করছে। সবাইকে ডাকবে নাকি না, মাথায় কিচ্ছু ঢুকছিল না। উপায়ন্ত না পেয়ে মেহের মাহিরকে কল করে। ভাগ্যক্রমে মাহির তাদের অফিসেই ছিল, যা চৌধুরী বাড়ির কাছে। মেহের তাফলিনের মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর মধ্যেই মাহির এসে পড়ে। মেহেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। মেহের সব বলে। বাসার কাউকে ডাকিসনি কেন? মেহের তাফলিনের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি কি করব বুঝতে পারছি না, তাই তোমাকে কল দিয়েছি। আচ্ছা, আমি এখন ডেকে আনছি সবাইকে। মাহির তাফলিনকে ধরে দাঁড়া করানোর চেষ্টা করতে করতে বলে, এখন ডাকতে হবে না, সবাই চিন্তা করবে। আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর কি হয়েছে না হয়েছে জানতে পারবো। মেহের মাথা নাড়ায়। মাহির তাফলিনকে ধরে ধরে নিচে নিয়ে এসে গাড়িতে বসায়। মেহেরও যায় সাথে। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? আসিয়ান শেখ আদ্রিয়ানের হাত ধরে অসহায়ভাবে বলে, এতদিন হয়ে গেল, এবার তো আমাকে বোঝার চেষ্টা কর। ভুল বুঝছিস তুই আমাকে। সাথীকে আমি কেন মারবো? পুলিশ তো ওই ডাকাতদের ধরেছেই। ডাকাতি করতে এসেছিল, তারা নিজে মুখে স্বীকার করেছে। আদ্রিয়ান বাঁকা হাসে। নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, মাঝে মাঝে বুঝে উঠতে পারে না, বুঝলেন মিস্টার আসিয়ান শেখ? আপনি কি আসলে বোকা নাকি বোকার অভিনয় করছেন? আসিয়ান কি বলবে বুঝতে পারছে না। তার নিজের সন্তান তাকে ভুল বুঝছে। আপনি কি চান? এটাই তো যে আমি আপনার কাছে ফিরে যাই, আমাকে বাবার পরিচয় দিবেন, এই তো? আসিয়ান হ্যাঁ বলে। আদ্রিয়ান ফিচেল হাসে। ঠিক আছে, আমি রাজি, তবে আমার কিছু শর্ত আছে। আসিয়ান যেন বিশ্বাস করতে পারছে না যে সে অনেক খুশি হয়। আদ্রিয়ানের হাত ধরে বলে, কি শর্ত? যে কোনো শর্তেই আমি রাজি, বল আমাকে। আদ্রিয়ান সোফাতে গিয়ে বসলো। আসিয়ানও তার সামনের সোফায় বসলো। আদ্রিয়ান বলা শুরু করলো, আপনার নিশ্চয়ই অজানা নয়, আমার প্রতিপক্ষ আপনার বর্তমান স্ত্রীর প্রথম সন্তান তাফলিন চৌধুরী। আমাদের সম্পর্কটা
কেমন তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আমি কোনো অপমান সহ্য করব না। প্রথম শর্ত, আমাকে চৌধুরী বাড়িতে সসম্মানে থাকতে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি। দ্বিতীয় শর্ত, আমার কোনো কাজে বা সিদ্ধান্তে আপনাদের হস্তক্ষেপ চলবে না। তৃতীয় শর্ত, এটা সময় মতো ঠিকই বলে দিব। আশিয়ান তার শর্তে রাজি হয়। আদ্রিয়ান বাঁকা হাসে, সে তো এটাই চেয়েছিল। আশিয়ান আগামীকাল তাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এই বলে আদ্রিয়ানের বাড়ি থেকে বেরিয়ে যায় আশিয়ান। আদ্রিয়ান সোফায় গা এলিয়ে দিয়ে বসে, স্মিত হেসে মনে মনে বলে, আমার কাজ আমি একদিনেই করতে পারবো।